বাংলা সাহিত্যের ছোট গল্পগুলিকে আমরা আপনাদের সামনে উপস্থিত করি গল্প পাঠের আসরে। কিন্তু এই ছোট গল্প বিশাল বাংলা সাহিত্যের ভাণ্ডারের একটা অংশ মাত্র। এছাড়াও সেখানে রয়েছে উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, পত্র সাহিত্য, ডায়েরির মতো বহু বিচিত্র সম্ভার। সেগুলিকেই অডিওর আকারে আমরা তুলে ধরতে চাই এই পর্বগুলিতে। আজ কলকাতা কি করে কলকাতা হলো তার দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা বলেছিলাম 1497 থেকে, অর্থাৎ ভাস্কো ডা গামার অভিযান থেকে কিভাবে পর্তুগিজরা ভারতবর্ষ তথা বাংলাদেশে এসে পৌঁছলো তার গল্প। আর আজকে আমরা শুনব পর্তুগিজদের পরে কিভাবে ইংরেজরা এলো এদেশে, সেই গল্প, স্যার টমাস রোয়ের আসা পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, কলকাতা কি করে কলকাতা হলো তার দ্বিতীয় পর্ব। আকবরের আমল থেকেই ভারতবর্ষে ইংরেজদের উঁকিঝুঁকি, আনাগোনার শুরু। তাদের কেউ শৌখিন পরিব্রাজক, কেউ বা চিত্রকর, কেউ ব্যবসায়ী। ইতিহাসের পাতায় ভারতবর্ষে প্রথম ইংরেজ পর্যটক বলে যার নাম, তিনি হলেন র্যালফ ফিচ। ফিচ একা আসেননি ভারতবর্ষে। টাইগার নামের জাহাজে চেপে 4 বন্ধু একসঙ্গে পাড়ি দিয়েছিলেন। ফিচ এসেছিলেন হিরে মুক্ত কিনতে। সঙ্গের বন্ধু জেমস স্টোরি একজন চিত্রকর। তার বাসনা একটা নতুন দেশকে দেখা আর আঁকার আনন্দ পাওয়া। বাকি দুজন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। তারা এসেছিলেন হালচাল বুঝতে। লিড ছিলেন জহুরি, হিরে মুক্ত এইসব নিয়ে তার কারবার। আর নিউবেরির সঙ্গে ছিল মহারানী এলিজাবেথের নিজের হাতে সই করা পরিচয়পত্র। এই ফিচ বাংলাদেশেও ঘুরে গেছেন। আগ্রা থেকে জলপথে বাংলায় পৌঁছতে তার সময় লেগেছিল 3 মাস। প্রথমে গৌড়, সেখান থেকে কুচবিহার, আর কুচবিহার থেকে হুগলি। সেই সময় হুগলি তখন পর্তুগিজদের দখলে। তার 3 মাইল দূরে সপ্তগ্রাম। গ্রামে গ্রামে হাট। হাটুরেরা আসে 26 দাঁড়ের নৌকো চেপে। ফিচ যখন বরিশালে গেছেন, হিন্দু রাজা তাকে বরণ করে নিয়েছেন সাদরে। ফিচ দেখেছেন জায়গাটা বেশ উর্বর, ধান হয় প্রচুর। মানুষজন খালি গায়ে থাকলেও সাধারণ কাপড়ের সঙ্গে রেশমের কাপড়ও প্রচুর তৈরি হয়। মেয়েরা গলায় পরে রূপোর হার আর চাকতি, পায়ে হাতির দাঁতের কিংবা রূপোর আংটি। তাঁর লেখা বিবরণ থেকে সেকালের ভারতবর্ষকে জানা যায়। 1583 সালে ফিচ বেরিয়েছিলেন ঘর ছেড়ে সোনাদানা আর সৌভাগ্যের খোঁজে। ঘরে ফিরলেন 1591 সালে। তার 9 বছর বাদে ইংল্যান্ডের নতুন ইতিহাসের শুরু। ইংরেজ জাতির ইতিহাসে 1600 একটা গুরুত্বপূর্ণ সাল। এই বছরেই সেখানে তৈরি হলো একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন পৃথিবীর পূব দিকের দেশগুলোকে বলা হতো ইস্ট ইন্ডিজ, তাই কোম্পানির ওই নাম। ভারতবর্ষের মশলা বেচে পর্তুগিজরা রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, টাকায় টাকা লাভ। তবে আমরা কেন চুপ করে বসে থাকি? তাই গড়া হলো এই কোম্পানি। ইংল্যান্ডের সিংহাসনে তখন রানী এলিজাবেথ। তিনি টের পেলেন রাজ্য জুড়ে একটা তুমুল ঢেউ উঠেছে সাগর পাড়ি দিয়ে বিদেশে বাণিজ্য করতে যাবার। রানী বুঝলেন একে উৎসাহ যোগানো দরকার, নইলে ইংরেজ জাত পড়ে থাকবে সবার পিছনে। তাই অতি সহজেই নবজাত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কপালে পড়ল রানীর হাতের তিলক। 1601 খ্রিস্টাব্দ। 4খানা জাহাজ নিয়ে কোম্পানির নায়ক স্যার জন মেডেনহল প্রথম পাড়ি দিলেন হিন্দুস্থানের দিকে। ঠিক 2 বছর বাদে এই মেডেনহলকে দেখা গেল সম্রাট আকবরের দরবারে। সব যোগাযোগই শুভ, কিন্তু বাদ সাধল ভাষা। মেডেনহলের মুখে ইংরেজি ছাড়া আর কোনো ভাষা নেই, আর আকবর ইংরেজির এক বর্ণও তিনি বুঝতে পারেন না। তাহলে অগত্যা মেডেনহল পার্সি শেখায় মন দিলেন। কিন্তু বেশি দূর এগোলো না তার ভাষা শেখা। 7 সাগর ডিঙিয়ে সম্রাটের একেবারে পায়ের কাছে এসে ঠেকেছিল মেডেনহলের কত আশা আকাঙ্ক্ষার জাহাজটা।
সব ভেসে গেল ভাষার ঝাপটা লেগে। আকবরের পর দিল্লির সিংহাসনে জাহাঙ্গীর। সেই সময় থেকে আরও কিছু বিদেশি বণিকের আনাগোনা শুরু হলো হিন্দুস্থানে। প্রথমে ওলন্দাজ, পরে ইংরেজ। সকলেরই হাতে সম্রাটকে তুষ্ট করার উপহারের ডালি, এবং সকলের জাহাজেই সৈন্য সামন্ত গোলা বারুদ। এবার যে সময়ের কথা বলবো সেটা 1610। সুরাটের বন্দরে এসে ডাঙা ছুলো এক ইংরেজ জাহাজ। জাহাজ থেকে নামলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, ভারতবর্ষে প্রথম ইংরেজ বণিক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সফল প্রতিনিধি। হকিন্স তীরে তরি ভেরিয়েই দূত পাঠালেন সুরাটের রাজদরবারে। উত্তর এলো বেশ কিছুদিন পরে। রাজদর্শনের অনুমতি পেয়ে তবে জাহাজ থেকে ডাঙায় নামলেন হকিন্স। লোকজন তাকে বেশ সাদরেই অভ্যর্থনা জানালো, কিন্তু রাজার সঙ্গে দেখা হলো না। হকিন্সের ধারণা রাজা তখন আফিমের নেশায় ভূত। অথচ আশ্চর্য, বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে উপহার উপঢৌকন পাবার লোকটা তো 16 আনার উপর 18 আনা। এই যেমন মুকারাব খাঁ, তিনিই তখন পশ্চিম সমুদ্রকূলবর্তী অঞ্চলের শুল্ক বিভাগের অধিকর্তা। তিনি তো হকিন্সের সঙ্গে খুব ভাব জমিয়ে তার কাছ থেকে সম্রাটের জন্য আনা উপহার নিজেই হস্তগত করে নিলেন, প্রায় জোর জুলুম করে। তিনিই নাকি ওই সব জিনিসপত্র নিজে সম্রাটের পাদদেশে পৌঁছে দেবেন। মোগল আমলে এটা একটা রেওয়াজই ছিল যে বিদেশিরা কেউ যখন ভারতবর্ষে আসবেন তখন সম্রাটকে সেলাম জানাবেন প্রচুর মূল্যবান উপহার সামগ্রী দিয়ে, অর্থাৎ নজর পাওয়ার আগেই নজরানা। চালচলন দেখেই হকিন্স বুঝেছিলেন যে এই মুকারাব খাঁ লোকটা প্রচন্ড শেয়ানা, সুতরাং এর সঙ্গে কুলাকুলি করাটাই বুদ্ধিমানের কাজ। হকিন্স নিজেও কম শেয়ানা নয়। মুকারাব খাঁয়ের জুলুমটাকে তিনি নিঃশব্দে হজম করে নিলেন, যেন কিছুই হয়নি। নিয়েছ, বেশ করেছ, এবার আমাকে কিছু দাও। বেশি কিছু চাই না, শুধু একটা কুঠি গড়তে চাই এই সুরাটে, তার অনুমতি। কেন, কুঠি কি হবে? হকিন্স সবিনয়ে বললেন, কিছু কেনাকাটা করতে এসেছি তোমাদের দেশে। রাজা প্রথম জেমস সেই জন্যই তো পাঠিয়েছেন। বিশ্বাস করো, আমার পূর্বপুরুষদের সুকৃতির ফল, নইলে কোনোদিন পৌঁছতে পারতাম এদেশে। রাজার হুকুম আর জন কোম্পানির অনুরোধ। যাও না, ভারতবর্ষ নাকি সোনার দেশ। আমাদের তো এই একরত্তি ইংল্যান্ড, সেখানে কিছুই নেই। চা নেই, চিনি নেই, কফি নেই, তামাক নেই, আর তার থেকেও বড় কথা হচ্ছে মশলা নেই, যা দিয়ে খাবার দাবারকে করা যাবে সুস্বাদু। তাই তো দেখুন না, অজানা জলপথে একটা ম্যাপ নেই, চার্ট নেই, কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক, এসব না বুঝে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জাহাজ চালিয়ে হাজার হাজার মাইল পথ পেরিয়ে শেষ পর্যন্ত সত্যি এদেশে এসে পৌঁছেছি। আপনারা তো জানেন না, ভারতবর্ষ বলতে ইংল্যান্ড এখন দুবেলা দুবার অজ্ঞান হয়ে যায়, অথচ কেউ ভালো করে এখনো দেখেনি পর্যন্ত দেশটা। তাহলেই বুঝুন, কত আশা নিয়ে এসেছি কিছু বেচা কেনা করবো বলেই তো। এখন জিনিসপত্র যে কিনবো, রাখবো কোথায়? কেনামাল জমিয়ে মজুত করে রাখবার জন্য তো একটা জায়গা চাই। সেই জন্যই বলছিলাম জনাব মুকারাম খাঁ সাহেব, যদি আমাদের একটা কুঠি করার অনুমতি দেন এই তাপ্তির তীরে সুরাটে, বড় তৃপ্ত হই। মুকারাবের সাফ জবাব, একমাত্র সম্রাটই পারেন অনুমতি দিতে। কষ্ট করে আগ্রায় চলে যান। অগত্যা হকিন্স মনে মনে তৈরি হলেন আগ্রা যাওয়ার জন্য। কিছু মালপত্র কেনা হয়েছিল ভারতবর্ষ থেকে। হকিন্স তার সহযোগী মাস্টার মার্লোকে ডেকে বললেন, আপনি হলেন কমান্ডার, আপনি লোকজনকে নিয়ে জাহাজে করে চলে যান ব্যান্টামে, আমি রইলাম। সবেমাত্র হকিন্সের পা পড়েছে আগ্রার মাটিতে, এখনো গায়ের ঘাম পায়ের ব্যথা জুড়োয়নি, মাথা গোজার মতো একটা আশ্রয় তাও জোটেনি। গোপনে খোঁজাখুঁজি চলছে। এরই মধ্যে বাদশার দূত এসে উপস্থিত। কি না ডাক পড়েছে দরবারে।
সম্রাটের ডাক এসেছে শুনেই তো হকিন্সের মুখ শুকিয়ে যাবার জোগাড়। সর্বনাশ, কি নিয়ে যাব? শুধুই লাল মুখ নাকি? জাহাজ বোঝাই করে যা কিছু এনেছিলাম সবই তো ছিনিয়ে নিয়েছে এই ব্যাটার ছেলে শয়তান মোকারাব খাঁ। এখন খাঁ খাঁ করছে সওগাতের ঝুলি। শেষ পর্যন্ত ঝেড়ে ঝুড়ে বেরোলো কিছু কাপড় আর উলের জিনিস। রাজা প্রথম জেমসের চিঠিখানা পকেটে পুরে সম্রাট দর্শনে বেরিয়ে পড়লেন হকিন্স। চিঠিখানা অবশ্য লেখা হয়েছিল আকবরকে উদ্দেশ্য করে, কিন্তু আকবর তো তার আগেই মৃত। সম্রাট এখন জাহাঙ্গীর। অবশেষে হকিন্স পৌঁছলেন দরবারে। চিঠিখানা হাতে নিয়ে সম্রাট সেটা পড়তে দিলেন জেসুইট ফাদারকে, পার্সিতে অনুবাদ করে শোনানোর জন্য। পর্তুগিজ পাদ্রির অনুবাদ শুনে হকিন্স তো ক্ষেপে লাল। জাহাপনা, পর্তুগিজরা আমাদের জন্মশত্রু, সুতরাং এদের অনুবাদ যে পক্ষপাত দুষ্ট হবে তাতে আর সন্দেহ কি? চিঠিতে আছে এক, উনি আপনাকে ব্যাখ্যা করে শোনাচ্ছেন আর এক। ধর্মাবতার যদি অনুমতি করেন আমি নিজেই একটা তুর্কি ভাষার অনুবাদের চেষ্টা করতে পারি। তুর্কি ভাষাটা আমার মোটামুটি রপ্ত আছে। জাহাঙ্গীর হকিন্সকে নিয়ে গেলেন নিজের নিভৃত অন্দরমহলে। হকিন্সের মুখে তার ভারতবর্ষে আসার সমস্ত বিবরণ শুনে জাহাঙ্গীর বললেন, আমি খুব দুঃখিত যে সুরাটের মোকারাব খাঁ খুব খারাপ ব্যবহার করেছে তোমার সঙ্গে। আমি তাকে কড়া নোটিশ পাঠাচ্ছি যাতে কোনোদিন সে আর ইংরেজদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার না করে। হকিন্স প্রথম দর্শনেই বেশ নজরে পড়ে গেলেন জাহাঙ্গীরের। তার একমাত্র কারণ ইংরেজ হয়েও তিনি তুর্কি ভাষা জানতেন বলে। সঙ্গে সঙ্গে হকিন্সের বরাতে জুটে গেল রাজসভার অন্তর্ভুক্ত বিদেশি রাজদূতের সম্মান, সেই সঙ্গে 4000 মনসবদারির রাজকীয় পদমর্যাদা। কিন্তু এও বাহ্য, ভালোবেসে ফেলা এই বিদেশিকে আরো অভাবনীয়, আরো অপরূপ এক উপহার দেওয়ার অভিপ্রায় জাগল জাহাঙ্গীরের মনে। সম্রাট বললেন, হকিন্স, আমার হারেমে শত শত সুন্দরী, তার মধ্যে শ্বেতাঙ্গনাও রয়েছে। তোমার যাকে পছন্দ বেছে নিতে পারো অনায়াসে। তার জন্য দাসদাসী চাকর বাকর যা লাগে আমি দেব। তুমি তাকে তোমার নিজের ধর্মে দীক্ষিত করে নাও। আমার এই প্রস্তাবে সম্মত হলে তোমার সবচেয়ে বড় উপকার কি হবে জানো? খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি নিশ্চিন্ত হতে পারবে, যে সুইটদের থেকে পরিত্রাণ পাবে। এ যেন এক রূপকথার গল্প। অর্ধেক রাজত্বের সঙ্গে পরমা সুন্দরী রাজকন্যা লাভ। হকিন্স তো কল্পনাই করতে পারেননি। আকবরের সেনা বিভাগের একজন আর্মেনিয়ান খ্রিস্টানকে বিয়ে করে হকিন্সের দিন কাটতে লাগলো রাজ সুখে। কিন্তু যে জন্যে সাগর ডিঙিয়ে সাতকাণ্ড করে এদেশে আসা, সেটাও ভুলে যাননি তিনি। একটা কুঠি গড়ার অধিকার চাই সুরাটে। ওদিকে পর্তুগিজরাও থেমে নেই, তাদের ঘোট পাকানো জোট পাকানো চলছে সমানে। মোকারাব খাঁ তাদের মন্ত্রণাদাতা। হকিন্স তবুও মাঝে মাঝে তার সেই পুরনো আবেদন নিয়ে সম্রাটের কাছে আর্জি পেশ করে চলেছেন, কবে তিনি পাবেন সুরাটে কুঠি তৈরির অনুমতি। ওদিকে পর্তুগিজদের হুমকি, ইংরেজদের কোনো রকম সুযোগ সুবিধে যদি দেওয়া হয় এদেশে বাণিজ্য করার, তাহলে খুব খারাপ হবে তার পরিণাম। কতদিন আর তীর্থের কাকের মতো অপেক্ষা করা যায় এইসব চক্রান্তের মাঝখানে? তাই একদিন মরিয়া হয়ে হকিন্স এসে দাঁড়ালেন জাহাঙ্গীরের সামনে। বললেন, জাহাপানা, হয় আমাকে সসম্মানে এখানে থাকতে দিন, না হয় বলুন আমি ঘরের ছেলে ফিরে যাই নিজের ঘরে। আপনার অমাত্যবর্গের এই কপট ব্যবহার, কূটনীতি আর কঠিন ঔদাসীন্য আমার সহ্য হচ্ছে না। প্রত্যুত্তরে জাহাঙ্গীরের মন্তব্য বরফ কুচির মতো সংক্ষিপ্ত আর শীতল। সম্রাট বললেন, যেতে পারো। হকিন্সের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তল্পিতল্পা গুটিয়ে ছাড়তে হলো ভারতবর্ষ। আর দেশে ফেরার পথে আয়ারল্যান্ডের উপকূলে তার মৃত্যু। ভারতবর্ষে ইংরেজ বণিক কোম্পানির প্রথম দূত, জলপথে আসা প্রথম ইংরেজ দুঃসাহসী হকিন্সের জীবনের ইতিহাস এখানেই শেষ। হকিন্সকে হটিয়ে পর্তুগিজরা ছিল পরম সুখে। বছর দুই আর ইংরেজদের টিকির দেখা নেই। হঠাৎ
ক্যাপ্টেন বেস্ট নামে এক ইংরেজ কখন সুরসুর করে 7 সমুদ্র পেরিয়ে সুরাটে এসে একদিন আচমকা ঝাঁপিয়ে পড়ল পর্তুগিজদের উপর। পুরনো পর্তুগিজ নাস্তানাবুদ হলো নতুন জায়গা ইংরেজের বোমা বারুদের ঘায়ে। কথাটা কানে গেল জাহাঙ্গীরের। তাই নাকি? পর্তুগিজদেরও গুহারান হারাতে পারে এমন শক্তিমান জাত আছে তাহলে? ডাকো ইংরেজদের। অভিজ্ঞ সম্রাট শুধু আদর করে তাদের দরবারে ডেকেই তুষ্ট নন, তিনি ইংরেজ বণিকের হাতে তুলে দিলেন সুরাটে বাণিজ্য করার কুঠি বানানোর ফরমান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় জয়কার। ইংল্যান্ডের রানী এলিজাবেথ অভিনন্দন জানালেন তাদের। এরপর ইংরেজরা এক পা করে ভারতবর্ষের ভেতর দিকে এগোতে লাগলো। সুরাটে গেল, তারপর মাদ্রাজ থেকে হুগলি, আর হুগলি থেকে কাশিমবাজার। বাংলাদেশের তখন আফিম, রেশমের কাপড়, সুতি আর পটাশিয়াম নাইট্রেটের জন্য দেশ বিদেশে খুব নামডাক। বাংলাদেশের মসলিন তখন গোটা পৃথিবীর কাছে এক মহামূল্য জিনিস। এক টুকরো মসলিনের জন্য রোমের অভিজাতরা পাগল। বাংলাদেশে ইংরেজদের ব্যবসা যখন বেশ জমে উঠেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় তাদের একজন প্রতিনিধিকে পাঠালো এদেশে, ভারতবর্ষে একেবারে পাকাপাকিভাবে ব্যবসা ফেঁদে বসার সুযোগ সুবিধে খুঁজতে। ইনি ইতিহাস বিখ্যাত স্যার টমাস রো। ইনি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে প্রথম রাজদূত। শেষ হলো দ্বিতীয় পর্ব। কলকাতা কি করে কলকাতা হলো তার তৃতীয় পর্বে আমরা শুনব জোপ চার্নকের গল্প। কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছে যে জোপ চার্নকের নাম। তোমরা সকলে নিশ্চয়ই তার নাম শুনেছ। তার গল্প জানতে হলে শুনতে হবে আমাদের গল্পের তৃতীয় পর্ব। থাকবে তো সঙ্গে? যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আমাদেরকে উৎসাহ দিতে আরো বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।